হৃদয়পুরের সন্ধি পর্ব প্রথম। আনিশা মাহরিন। মা মারা যাবার 15 দিন পরই এলাকার বিত্তবান পরিবারে পূর্ণতার বিয়ে হয়। শোকের নোনা জল শুকানোর আগেই তাকে বসতে হয়েছে বিয়েতে। পূর্ণতার হৃদয় অম্লান অভিমানের সুর। সে ভাবছে নিজের ভাগ্যের বিড়ম্বনার কথা। নেহরাম পরিবারের ছেলে ওয়াজান নেহরাম নিধির কি নির্মম পরিহাস। হাজারো মানুষ থাকতে শেষ পর্যন্ত এই মানুষটার সাথে তার নিয়তি বাঁধা পড়ল। লোকটা যে আস্ত একটা খারুশ। তার মেজাজ সবসময় থার্মোমিটারের শেষ সীমায় চড়ে থাকে। মুখে হাসির বালাই নেই। কথা বললে মনে হয় কড়কড়ে নোট ভাঙাচ্ছেন। পাড়ার লোকে আড়ালে তাকে নিয়ে কত কথাই না বলে। কেউ বলে তার রক্তে নাকি বরফ জমে আছে, আবার কেউ বলে সে আসলে আস্ত একটা বদলোক। বিগত দিনের সেই স্মৃতিটা আজও পূর্ণতার মনে কাটার মতো বিঁধে আছে। বেশ কয়েক মাস আগের ঘটনা। তাদের শেষবার দেখা হওয়ার দিন। উত্তপ্ত দুপুর। গাছ ভর্তি কাঁচা আমগুলোর লোভে পাটিয়ে পিটিয়ে বাগানে ঢুকছিল পূর্ণতা। ডালে ডালে বাতাসের হিল্লোল আর পাখির ডাক ছাড়া সেখানে দ্বিতীয় কোনো শব্দ ছিল না। লক্ষ্য স্থির করে যখন সে ছোট ইটের টুকরোটি ছুঁড়েছিল, কিন্তু হায়, আমি না লেগে ইটের টুকরো গিয়ে পড়েছিল অজানের মাথায়। পূর্ণতা থমকে যায়। অজান এখানে থাকবে সে ভাবেনি। ধুলো বাড়ি ঝেড়ে দাঁড়িয়ে ওঠে সে। এতবার তপ্ত রোদে পূর্ণতাকে 30 বার কান ধরে উঠবোস করায়। অজান নির্বিকার চিত্তে দাঁড়িয়ে তখন উপভোগ করছিল। লজ্জায় আর অপমানে চোখ নাক লাল হয়ে গিয়েছিল পূর্ণতার। এখন ক্ষমাহীন মানুষটি আজ তার সর্বময় কর্তা হয়ে সামনে দাঁড়াবে। এবার গাড়ির দুঃসহ স্মৃতিটা মনে পড়তেই পূর্ণতার বুকের ভেতরটা আবার হিম হয়ে এলো। আজকের গোধূলি বেলার সময়, বিদায় বেলার করুণ মুহূর্তে যখন গাড়িটা চলতে শুরু করলো, কান্নায় ভেঙে পড়ছিল সে। বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল, অথচ পাশে বসা মানুষটার পাথুরে হৃদয়ের কান্নার কোনো প্রতিধ্বনিত হলো না। কান্নার শব্দটুকু অজানা সহ্য হলো না। হুট করে ধমক দিয়ে উঠে বসলো। চুপ করো, নাহলে চলন্ত গাড়ি থেকেই তোমাকে নিচে ফেলে দেব। পূর্ণতা স্তব্ধ হয়ে গেল। কত নিষ্ঠুর! তবে শুধু ভয় দেখে ক্ষান্ত হয়নি, বলে সে ক্ষিপ্র হাতে গাড়ির দরজার লকটা খুলে দিল। হুগড়ে ঢোকা বাতাসের ঝাপটায় পূর্ণতার শাড়ির আঁচল উঠতে লাগলো। এক মুহূর্তের জন্য পূর্ণতা মনে হয়েছিল সত্যি বুঝি তাকে ছুঁড়ে ফেলে দেবে। এই ওই কালো পিচঢালা রাস্তায়, নিচে ধাবমান পিচঢালা কালো রাস্তাটা দেখতে তখন রাক্ষসে মুখ লাগছিল। পূর্ণতা শিউরে উঠল। এই মানুষটা সব পারে, বিন্দুমাত্র ভরসা নাই। ওর এই ছোট্ট প্রাণটুকু তখন নিজের কাছে বড্ড অচেনা আর তুচ্ছ মনে হচ্ছিল। আতঙ্কে কণ্ঠস্বর রুদ্র হয়ে এলো। কান্নার বদলে কেবল একটা শুকনো হাহাকার গলার কাছে দলা পাকিয়ে রইল। লোকটা যে কেবল খিটখিটে মেজাজের বা খারুশ তাই নয়, সে তো রীতিমতো এক হৃদয়হীন পাষাণ। ভারী শাড়িটা পাল্টিয়ে পূর্ণতা যেন একদণ্ড হাঁপ ছেড়ে বাঁচল। একটা সুতির শাড়ি জড়িয়ে সে এখন অজানের বড় বোন লাবণীর ঘরে বসে আছে। বাইরের কোলাহল আর আড়ষ্টতা থেকে এই ঘরটা অনেক বেশি শান্ত। তবে ঘরে একা নয় সে, তার কোল জুড়ে আছে ছোট্ট জিয়ান, লাবণীর ছেলে, সবে 10 মাস। গোলগাল মিষ্টি চেহারা। গাড়ি থেকে নামার পর সেই যে অজান কোথায় অদৃশ্য হলো, পূর্ণতা আর তার দেখা পায়নি। অবশ্য লোকটার অনুপস্থিতি ওকে এই মুহূর্তে স্বস্তি দিচ্ছে। যেন আপন মনে খেলছে পূর্ণতার গলার চেনটা নিয়ে। ছোট্ট হাতের মুঠোয় চেনটা ধরে সবিরাম টেনে চলেছে। তার চঞ্চলতাকে পূর্ণতা হেসে উঠল। জিয়ানের ওই আদুরে মুখটার দিকে তাকিয়ে পূর্ণতা ক্ষণিকের জন্য ভুলে গেল নিজের জীবনের তপ্ত বর্তমানকে। বাইরের পৃথিবীর সব জটিলতা আর ভয়ঙ্কর মানুষটির ছায়া সরিয়ে রেখে সে কেবল এই ছোট্ট প্রাণকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। ছোপায় বেশ চিন্তিত মুখে বসে আছেন অজানের বাবা আব্দুল সাহেব। কপালে ভাঁজ পড়ে আছে, চোখ দুটো বারবার দরজার দিকে ছুটে যাচ্ছে। ঘড়ির কাঁটা এগিয়ে চলেছে, অথচ পরের কোনো দেখা নেই। শুধু যে সে বাড়িতে আসেনি তাই না, কারো ফোনও ধরছে না সে। আবুল সাহেবের কপালে দুশ্চিন্তার ভাঁজ গভীর থেকে গভীরতর হচ্ছে। অজান এখনো বাড়িতে ফেরেনি। বিয়ের রাতে ছেলেটার এইভাবে উধাও হয়ে যাওয়া বিষয়টা তিনি কোনোভাবেই স্বাভাবিকভাবে নিতে পারছেন না। লাবণী পাশে দাঁড়িয়ে বাবার মুখের দিকে তাকিয়ে আছে। সে বুঝতে পারছে বাবার উদ্বেগটা ধীরে ধীরে রাগে রূপ নিচ্ছে। শান্ত গলায় বলল, ও চলে আসবে বাবা, তুমি অহেতুক এত চিন্তা করো না তো।
অবশ্যই ক্ষুদ্র গলায় উত্তর দিলেন, চিন্তা করব না মানে? মেয়েটাকে এভাবে বসিয়ে রেখেছে, অথচ ওর কোনো খোঁজ নেই, কোনো দায়িত্ববোধ নেই ছেলেটার। অন্তত ফোনটা তো ধরবে। বাবার কথার পিঠে লাবণী আর কিছু বলতে পারল না। সত্যি তো, বিয়ে করে এভাবে হুট করে কোথায় উধাও হয়ে যায়। সে নিজেও মনে মনে কিছুটা বিরক্ত হলো। শান্ত গলায় বলল, আচ্ছা, আমি আবার ফোন দিয়ে দেখছি। সে নিজের ফোনটা বের করে দ্রুত অজানের নম্বর ডায়াল করলো। একবার, দুইবার, তিনবার ফোন বেজেই চলেছে, কিন্তু ধরছে না। লাবণীর মুখেও এবার উদ্বেগের ছাপ ফুটে উঠল। সে আবার চেষ্টা করলো। এবার কয়েক সেকেন্ড পর ফোনটা রিসিভ হলো। কিরে, কোথায় তুই? অজার নির্লিপ্ত কণ্ঠ ওপাশ থেকে ভেসে এলো, আমি বাইরে। ছেলের গলার আওয়াজ পেতেই আব্দুল সাহেব অধৈর্য হয়ে হাত বাড়িয়ে বললেন, আমার কাছে দাও। লাবণী এক মুহূর্ত দেরি না করে ফোনটা বাবার হাতে তুলে দিল। আব্দুল সাহেব ফোনটা হাতে নিয়ে কানে লাগালেন। মুখের ভাব আরো কঠোর হয়ে উঠেছে। কয়েক সেকেন্ড তিনি চুপ থাকলেন। তারপর দৃঢ় স্বরে বললেন, কোথায় আছিস? একটু বাইরে আছি। বাসায় কখন আসবে? এখন আসতে পারবো না। অজানের উত্তরের ধরনে মনে হলো না সে বিন্দুমাত্র লজ্জিত। আব্দুল সাহেব এবার প্রায় গর্জে উঠলেন, পারবে না মানে? একটা মেয়ে নতুন বিয়ে হয়ে এসেছে, সে এভাবে একা একা বসে থাকবে? ন্যূনতম কোনো দায়িত্ববোধ নেই? বাবার রাগিনীত প্রশ্নগুলো যেন অজানা কানে পৌঁছালো না। সে অত্যন্ত স্বাভাবিক এবং অবিচলিত গলায় বলল, আমি এখন আসতে পারবো না আব্বু, খেলা আছে। ছেলের অবিশ্বাস্য উত্তর শুনে আব্দুল সাহেব বাক্রুদ্ধ হয়ে গেলেন। পাশে দাঁড়িয়ে থাকা লাবণী স্তম্ভিত হয়ে বাবার মুখের দিকে তাকিয়ে রইল। বাসর রাতে নতুন বউকে ঘরে রেখে কারো খেলা দেখাটা কতটা জরুরি হতে পারে তা তাদের কল্পনারও বাইরে। আব্দুল সাহেব যখন বিস্ময় কাটিয়ে নতুন করে কিছু বলতে যাবেন, তখনই ওপাশ থেকে কল কেটে দেয় অজান। তখন ড্রয়িং রুমের উপস্থিতি হলেন অজানের মা ফাতেমা বেগম। তার মুখাভাবে বিরক্তি স্পষ্ট। সব কথা তিনি শুনেছেন। একবার চারপাশটা পরখ করে নিয়ে তিনি সরাসরি আব্দুল সাহেবের চোখের দিকে দৃষ্টি স্থির করলেন। তোর প্রশ্রয় তো ওয়াজ মাথায় চড়েছে। আমি কিছু বললেই তো আমার কথা তোমাদের কানে না পাহাড় সম সমস্যা হয়ে দাঁড়ায়। আব্দুল সাহেব ক্লান্তিতে চোখ বুজেছিলেন। স্ত্রীর কথা শুনে ধীর লয়ে চোখ খুললেন। তার চোখে মুখে এখন একরাশ অবসাদ। দীর্ঘশ্বাস ফেলে বললেন, এখন কি এসব পুরনো কাসুন্দি ঘাটার সময়? সময় তো তোমাদের কোনো কালেই হয় না। আমার কথাগুলো বরাবরই তোমাদের কাছে অপ্রয়োজনীয় লাগে। লাবণী অস্বস্তিতে এদিক সেদিক তাকালো। পরিস্থিতিটা যে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে সে বুঝতে পারছে। ধীরে বলল, আম্মা, এখন এই সময় এগুলো না বললেও তো হয়। ফাতেমা বেগম এবার মেয়ের দিকে তাকালেন। কণ্ঠস্বর আরো চড়া করে বললেন, কেন বলবো না? আজ না বললে কবে বলবো? ছেলের এই যে খামখেয়ালিপনা, এটা তো আর রাতারাতি তৈরি হয়নি। আব্দুল সাহেব এবার সোজা হয়ে বসলেন। তার ধৈর্য যেন শেষ সময় পৌঁছেছে। গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলেন, কি বলতে চাও? শব্দ সামার। সত্যিটাই বললাম। কথা কাটাকাটি আর যেন না হয় সেজন্য লাবণী দুজনকে থামিয়ে দিল। এই অবস্থায় বাবা মা যদি আরো তর্কে জড়িয়ে পড়েন, তাহলে পরিস্থিতি আরো অস্বস্তিকর হয়ে যাবে, বিশেষ করে আজকের দিনে। সে ধীরে উঠে দাঁড়িয়ে বলল, আচ্ছা, তোমরা এখন রুমে যাও তো, এত রাত হয়ে গেছে। ফাতেমা বেগম কিছু বলতে গিয়েও থেমে গেলেন। মুখ ফিরিয়ে দীর্ঘশ্বাস ফেললেন শুধু। আব্দুল সাহেবও আর কোনো কথা বললেন না, শুধু গম্ভীর মুখে নিজেদের রুমের দিকে চলে গেলেন। ফাতেমা বেগমও তার পেছন পেছন গেলেন, যদিও তার চোখে মুখে এখনো অসন্তোষের ছাপ রয়ে গেছে। দেয়ালে টাঙানো ঘড়িটার কাঁটা তখন রাত ১টার ঘর ছুঁই ছুঁই করছে। শরীর আর মনে অবসাদ এ কারণে বিছানায় একটু গড়িয়ে নিয়েছিল পূর্ণতা, কিন্তু অনিদ্রা আর ক্লান্তি দু চোখের পাতায় সিন্দুকের মতো ভারী হয়ে নেমে এসেছিল যে কখন ত্রন্দার আচ্ছন্নতায় পূর্ণতা তলিয়ে গিয়েছিল তা সে টের পায়নি। তন্দার ঘরে হয়তো মায়ের আঁচলের ঘ্রাণ খুঁজছিল মেয়েটা, কিন্তু সে শান্তিতে বাদ সাধল লোকটা। হঠাৎ মুখে বরফ শীতল পানির ঝাপটা লাগতেই থরথরে উঠে বসলো পূর্ণতা। বুকটা ভয়ে আর বিস্ময়ে টিপটিপ করছে। ঝাপসা দৃষ্টিতে সামনে তাকাতেই দেখলো নির্বিকার ভঙ্গিতে অজান দাঁড়িয়েছে। ওর হাতে এক গ্লাস পানির গ্লাস। সেই পাথুরে মুখভঙ্গি, যার অর্থ উদ্ধার করা পূর্ণতার সাধ্যের বাইরে। অজানের মুখের ভাব গতি বোঝা বড় দায়। সেখানে না আছে অনুশোচনা, না আছে কোনো কমলতা, কেবল গাম্ভীর্য সেখানে লেপ্টে আছে। পূর্ণতার মনের ভেতর তপ্ত রাগের একটা ঢেউ খেলে গেল। এবার ঘুমন্ত কাউকে জাগায় সৌজন্যবোধ কি এই লোকের অভিধানে নেই?
লোকটা আসলেই একটা আস্ত অসভ্য আর বদ। এক মুহূর্তের জন্য শান্তি দেওয়ার বান্দা সে নয়। পূর্ণতার ইচ্ছে করছিল চিৎকার করে বলতে, আপনার কি কাণ্ডজ্ঞান বলতে কিচ্ছু নেই? কিন্তু পরক্ষণেই গাড়ির খোলা দরজার কথা মনে পড়তেই গলার কাছে শব্দগুলো আটকে গেল। ভিজে যাওয়া গাল আর চোখের পাতা মুছে নিল। উঠো। গম্ভীর কণ্ঠস্বর। লোকটার চোখে চোখ রাখার সাহস বা রুচি কোনোটাই এই মুহূর্তে তার নেই। কথাটা তো স্বাভাবিকভাবে বললেও হতো। এভাবে ঘুমের ঘরে পানি ছিটিয়ে দেওয়ার কি মানে? এত রাতে খামখেয়ালি আচরণ, কিন্তু যার মনে বিন্দুমাত্র সৌজন্য নেই তার কাছে এসব আশা করা বৃথা। অজান তার দিকে না তাকিয়ে আবার বলল, অজু করে আসো, নামাজ পড়বো। অজান আর দাঁড়ালো না। পূর্ণতার মনে হাজারো অভিমান দলা পাকিয়ে এলো। নামাজ পড়ার আহ্বানটা পবিত্র, অথচ ডাকার ভঙ্গিটা ছিল বড্ড বেশি রোগ। দীর্ঘশ্বাস চেপে ধীর পদে উঠে দাঁড়ালো। গুটি গুটি পায়ে ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। অজু সেরে ঘরে ফিরে পূর্ণতা দেখল অজান জায়নামাজ বিছিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে আছে, হয়তো ওর জন্য অপেক্ষা করছিল। পূর্ণতা কোনো কথা না বাড়িয়ে নিঃশব্দে পাশে গিয়ে দাঁড়ালো। দুই মেরুর দুই প্রান্তের মানুষ আজ একই কাতারে দাঁড়িয়ে স্রষ্টার সামনে মাথা নত করলো। নিস্তব্ধ ঘরে দুজনে মিলে নামাজ আদায় করে। মোনাজাত শেষে পূর্ণতা যখন নিজের জায়নামাজটা তুলে নিয়ে পেছনে ফিরল, দেখলো অজান হাত বাড়িয়ে রেখেছে। পূর্ণতার জায়নামাজটা হাতে নিয়ে সেটাও রেখে দেয়। অজান গিয়ে বিছানায় বসে। তারপর রাশভারী গলায় হুকুম এলো, পানি নিয়ে এসো। সেন্টার টেবিল থেকে কাচের গ্লাসে পানি ঢেলে সে অজানের সামনে এগিয়ে ধরে। কিন্তু এ কি! অজান হাত বাড়ালো না। স্থির দৃষ্টিতে কিছুক্ষণ পূর্ণতার মুখের দিকে তাকিয়ে রইল সে। সেই চাহনিতে কি ছিল তা বোঝা দেয়। কিছুক্ষণ ওর উদাসীন হয়ে বলল, লাগবে না, রেখে দাও। পূর্ণতা বিশ্বাস যেন পাথর হয়ে গেল। মশকরাও হচ্ছে তার সাথে। একবার পানি আনতে বলে আবার না করে দিচ্ছে। লোকটা যে কতটা বদমেজাজ আর অভদ্র তা প্রতি মুহূর্তের আচরণে বুঝিয়ে দিচ্ছে। ইচ্ছে করে ওকে ছোট করছে। পূর্ণতার ইচ্ছে করলো গ্লাসের পানিটা মুখের উপর ছুঁড়ে মারতে, কিন্তু জানের ভয় আর কিছু করতে পারল না। রাগের মাথায় গ্লাসটা বেশ শব্দ করে সেন্টার টেবিলের নামিয়ে রাখলো পূর্ণতা। কিন্তু পেছনে ঘুরতেই তার পিলে চমকে গেল। লোকটা তার ঠিক পেছনে দাঁড়িয়ে ছিল। হঠাৎ উপস্থিতিতে পূর্ণতা সামাল দিতে না পেরে তাল হারিয়ে ফেলল। পা টলে যেতেই পড়ে যাওয়া থেকে বাস্তব দ্রুত খামচে ধরল। অবলম্বনটা ছিল অজানের শার্ট, কিন্তু দুর্ভাগ্যের যেন শেষ নেই। শার্টের বোতামগুলো পূর্ণতার হাতের টানে একে একে টপ টপ করে ছিঁড়ে মেঝেতে পড়ে যায়। পূর্ণতা থতমত খেয়ে সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার হাত এখনো অজানের শার্টের বুক বরাবর আঁকড়ে ধরা, আর সামনে উন্মুক্ত বক্ষপট। অজানের দৃষ্টি তখনও তেমনই, যে তুষার ঝড় বয়ে যাচ্ছে সেখানে। পূর্ণা তোতলাতে তোতলে অস্পষ্ট স্বরে বলে উঠল, বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে করিনি, আমি জাস্ট ব্যালেন্স পাচ্ছিলাম না তাই। ভয় কণ্ঠস্বর বুঝেল পূর্ণতার নিজের অজান্তে ঘটে যাওয়া এই ভুলের জন্য এখন যে কি ভয়ঙ্কর শাস্তি কপালে নাচছে। সেই চিন্তায় পূর্ণতার হাত পা হিম হয়ে আসতে লাগলো। নিশ্চয়ই এখন ঘর মাথায় করে চিৎকার শুরু করবে। তখন অজান বলল, বিশ্বাস হয়নি। এ পূর্ণতার মুখ থেকে আপনা আপনি বেরিয়ে এলো। সে তার বড় বড় চোখ দুটো আরো বড় করে বিমূঢ় হয়ে তাকিয়ে রইল অজানের দিকে। তার মনে হলো, সে কি ঠিক শুনছে? এই লোকটা কি বলতে চাইছে যে সে ইচ্ছে করে এমন একটা কাণ্ড ঘটিয়েছে? অজান এদিকে ভ্রু কুঁচকে রহস্যময় চাহনি নিয়ে পূর্ণ থেকে আবাদ মস্তক একবার পরখ করে নিল। তারপর বেশ ধীর স্থিরভাবে মাথা দুলিয়ে বলল, মতলব তো সুবিধার লাগছে না। ত্বরিত গতিতে অজানের সান্নিধ্য থেকে কয়েক হাত দূরে সরল পূর্ণতা। দূরত্ব বজায় রেখে এক কোণে গিয়ে দাঁড়ালো। মনে মনে আওড়ালো, আমি যেন ওনার শার্টের বোতাম ছেঁড়ার জন্য ওত পেতে বসেছিলাম। অজান শার্টের সামনের অংশটা তখন হা হয়ে আছে। সে নিজের শার্টের দিকে একবার তাকালো, তারপর খুব স্বাভাবিক ভঙ্গিতে শার্টটা শরীর থেকে খুলে রেখে দেয়। কাবার থেকে একটা টি শার্ট বের করে গায়ে দিতে দিতে বলল, রাত অনেক হয়েছে, এবার এসে ঘুমাও। নাকি সারা রাত ওখানেই মূর্তির মতো দাঁড়িয়ে থাকার ইচ্ছে আছে? পূর্ণতা বিছানার দিকে তাকালো, তারপর অজানের দিকে। একই বিছানায় ঘুমানোর কথা ভাবলে ওর ভেতরটা ভয়ে সংকুচিত হয়ে আসে। তাই যতটা সম্ভব অজানা থেকে দূরত্ব বজায় রেখে খাটের একদম এক কোণে গিয়ে বসলো। পিঠ ফিরিয়ে শুয়ে পড়ে। কিন্তু পূর্ণতা আবিষ্কার করল নতুন বিপত্তি। ব্ল্যাঙ্কেটটা প্রায় পুরোপুরি অংশটাই অজান নিজের দিকে টেনে নিয়েছে। পূর্ণতার গায়ে পড়েছে কেবল সামান্য ঠান্ডা বাতাসে। শরীরটা একটু সংকুচিত হতেই পূর্ণতা ব্ল্যাঙ্কেটের কোণ ধরে নিজের দিকে মৃদু একটা টান দিল। কিন্তু ওপাশে থাকা ব্যক্তি ছাড়বার পাত্র নয়। পাল্টা এক টানে ব্ল্যাঙ্কেটটা আবার নিজের দিকে নিয়ে গেল। এভাবে কয়েকবার দুপক্ষের টান পোড়েন চলার পর পূর্ণতা এবার নিজের সমস্ত শক্তিতে
এক ঝটকায় ব্ল্যাঙ্কেটটা নিজের দিকে টানলো, আর ঠিক তখনই ঘটল অঘটন। প্রবাসের শক্ত বাঁধন আলগা না হওয়ায় অস্বাভাবিক টান তীব্রতায় পূর্ণতা ধরে রাখতে পারল না, ছিটকে সে শব্দে নিচে ফ্লোরের উপর পড়ে যায়। শব্দে অজান চোখ মেলল। সে বিছানায় আটশোয়া হয়ে ডান দিকে ভ্রু বেশ খানিকটা কুঁচকে বলল, আশ্চর্য, পড়ে গেলে কি করে? অজানের উদাসীন প্রশ্ন শুনে পূর্ণতা রাগে অপমানে দাঁতে দাঁত চেপে মুখটা শক্ত করে ফেলল। নিজে টেনে ফেলে দিয়ে এখন আবার আবার জিজ্ঞেস করা হচ্ছে কিভাবে পড়লাম। ব্ল্যাঙ্কেট থাকায় শরীরের অন্য কোথাও তেমন একটা চোট লাগেনি, কিন্তু ডান হাতের কনুইটা লেগে বেশ ভালো রকম চড়চড় করে উঠল। নিজেকে সামলায় পূর্ণতা। প্রায় কাঁদো কাঁদো গলায় ফিসফিস করে বলে উঠল, ইবলিশ একটা। কি বললে? কিছু না। তোমাকে রাখলে অদ্ভুত লাগে। অজান বিছানা থেকে ঝুঁকে নিচের ফ্লোরে বসা পূর্ণতার দিকে তাকিয়ে নির্বিকার ভঙ্গিতে কথাটা বলল। পূর্ণতা কপাল কুঁচকে চোখ দুটো সরু করে তাকালো। কোনের ব্যথাটা ভুলে গিয়ে ঝাঁঝালো গলায় প্রশ্ন করলো, মানে? ঠিক যেন ফুলে ওঠা একটা বিড়াল। আমি বিড়াল? অজান খুব শান্ত হয়ে মাথা নাড়িয়ে সায় দিল। পূর্ণতা নিচে বসে থাকলো না। ফ্লোর থেকে ঝটপট উঠে সে শটান বিছানায় এসে বসলো। রাগ তখন ওর মাথায় চড়ে গেছে। সে নিজের ডান হাতের তর্জনী নেড়ে ইশারায় অজানকে একটু কাছে আসার জন্য ডাকলো। গম্ভীর মুখে বলল, আর জানেন আপনি কি? অজান কিছুটা কৌতূহল নিয়ে ওর দিকে তাকালো। পূর্ণতা এগিয়ে বলল, অ্যানাকোন্ডার যমজ ভাই। পরনের সুতি শাড়ি গায়ের সঙ্গে লেপ্টে আলোথালো অবস্থা পূর্ণতার। বাথটাবের কনকন ঠান্ডা পানির ধাক্কায় পূর্ণতার শরীরটা তখনও কাঁপছে, আর তার মাঝে নাকে এসে হানা দিয়েছে সর্দির অস্বস্তি। পাংশুটে মুখ তুলে উপরে তাকাতেই দেখলো অজান চলে যাচ্ছে। বাথটব থেকে উঠে আসে পূর্ণতা। কেন? ওকে এভাবে ঠান্ডা পানিতে ফেলে দিল? কি এমন অপরাধ ছিল? সামান্য একটা কথার পিঠে কথা বলা এই মাঝরাতে এমন নিষ্ঠুর শাস্তি পেতে হবে? অ্যানাকোন্ডা না বলে কি এখন মহামানব বলতে হবে? পরদিন পূর্ণতা রুমে বসে আছে। আপাতত চার দেয়ালের মাঝে ওয়ালে বসে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। খানিক আগে নিচে গিয়েছিল সে, কিন্তু শাশুড়ি মায়ের থমথমে মুখ আর গম্ভীর কণ্ঠস্বর তাকে মুহূর্তেই কুঁকড়ে দিয়েছে। একটা সস্বস্তি নিয়ে সে দাঁড়িয়েছিল, তখন শাশুড়ি এক প্রকার বিরক্তি নিয়েই তাকে উপরে পাঠিয়ে দিলেন। শাশুড়ির কাঠখোট্টা চাহনি, এই বিয়েতে হয়তো তার মত ছিল না। দীর্ঘশ্বাস ফেলল পূর্ণতা। বিড়ম্বনার মহাসমুদ্রে যেন এসে পড়েছে। ঘুম থেকে ওঠার পর থেকে অজানের আর দেখা নেই। হয়তো বাইরে গেছে। রাতে তাদের মধ্যে আর কোনো বাক্য বিনিময় হয়নি। সকালে খাবারটা রুমেই দিয়ে গেছিল কেউ একজন, তাই নাস্তাটা এই চার দেয়ালের মাঝেই সারতে হয়েছে তাকে। বসে থাকতে তো পূর্ণতার ভালো লাগছে না, তাই ভাবলো ঘরটা একটু খুঁটিয়ে দেখা যাক। পুরো রুমটা একদম সাদা। একপাশে ভারী কুশনের সোফা সেট, অন্য পাশে পরিপাটি টেবিল, তাতে ল্যাপটপ আর ট্যাব রাখা, বিশাল এক কাবার্ড আর কারুকার্য করা ড্রেসিং টেবিল, যা ঘরের সৌন্দর্য বাড়িয়েছে। ধীর পাশে স্লাইডিং ডোরটা খুলে বারান্দায় এসে দাঁড়ালো। বারান্দার এক কোণে সযত্নে সাজানো কয়েকটা চমৎকার ফুল গাছ। বাতাসের তালে দুলছে সেগুলো। নিচের চারপাশেও গাছ। এখান থেকে বাড়ির চত্বরটা বেশ ভালোই দেখা যায়। বাড়িটা কত বড়! কাল রাতে অন্ধকারে কিছু বোঝা যায়নি। এখনো পুরোটা ঘুরে দেখা হয়নি তার। তবুও মুক্ত বাতাসের ছোঁয়ায় মনটা একটু শান্ত হলো। তখন ভারী কণ্ঠস্বর শুনতেই পূর্ণতা রেলিং দিয়ে একটু ঝুঁকে দেখলো অজান ফোনে কারোর সাথে কথা বলতে ভীষণ ব্যস্ত। পূর্ণতা ঠোঁটের কোণে হাসি। মোক্ষম সুযোগ হাতছাড়া করতে চাইল না। সে চটজলদি রুমে ঢুকে গ্লাস ভর্তি করে পানি নিল। তারপর আর এক মুহূর্ত দেরি না করে ঠিক অজানের মাথার উপর পানি ঢেলে দেয়। হুট করে পানি পড়ায় অজান চমকে ওঠে। ফোনের কথার মাঝপথে থেমে গেল তার। অপ্রস্তুত অবস্থায় ঝট করে উপরের দিকে তাকালো সে। পূর্ণতা ততক্ষণে বাতাসের বেগে ঘরের ভেতর লুকিয়ে পড়েছে। দলে গায়ে এলে দিয়ে সে ফিক করে হেসে উঠল। চোখ দুটো চকচক করছে আনন্দে। মেঘ সরিয়ে তার দুরন্ত মনটা আনন্দে ডানা মেলল। কিন্তু পরক্ষণে সপাটে দরজা খোলার শব্দ হলো। পূর্ণতা থতমত খেয়ে দেখলো অজান ঘরে ঢুকেছে। ওর গায়ের শার্টের বেশ খানিকটা অংশ ভিজে গায়ের সাথে লেপ্টে আছে। ঘরে ঢুকে সশব্দে দরজাটা লাগিয়ে দেয়। পূর্ণতা ভয়ে ঢোক গেল। সর্বনাশ! লোকটা যে বাজ পাখির মধ্যে এখনই চলে আসবে সেটাও ভাবেনি। উপায় না দেখে সে দ্রুত পায়ে বারান্দায় গিয়ে স্লাইডিং ডোরটা সশব্দে টেনে দিয়ে আটকে দিল। এখন তাদের মাঝখানের কাচের দেয়াল। অজান ধীর করে স্লাইডিং ডোরের একদম কাছে এসে দাঁড়ালো। ওর ভেজা চুল থেকে টপটপ করে পানি পড়ছে। খুলো! গলার স্বরটা আগের চেয়ে কয়েক গুণ বেশি গমগমে শোনালো। পূর্ণতা কাচের দেয়ালের ওপাশে দাঁড়িয়ে মাথা নাড়ল।
হয়ে তার কণ্ঠস্বর কেঁপে গেলেও সে সেটা আড়াল করার চেষ্টা করে বলল, আপনি এখান থেকে যান, তারপর আমি খুলবো। অজান ভ্রু কুঁচকে তাকালো, প্রশ্ন করলো, আমার ঘর আমি যাব কেন? পূর্ণতা জেদ ধরলো, তাহলে আমি দরজা খুলবো না, আপনি গেলে তবেই খুলবো। আমি গেলেই কেন? আপনি অসহ্য। হাসলো বুঝি? না ভুল দেখছে সে? এই পাথরের মতো মানুষটা হাসবে কেন? কিছুক্ষণ অসহ্য নীরবতা বিরাজ করলো দুজনের মাঝে। এতপরে অজান চুপ করে থেকে শান্ত গলায় বলল, কিছু করবো না, বেরিয়ে এসো। পূর্ণতা অবিশ্বাসে শুরু করলো, আপনার কথাই আমার একদম বিশ্বাস নেই। অজান এবার একটা দীর্ঘশ্বাস ফেলল, মনে হচ্ছে অবাধ্য কোনো শিশুর সাথে কথা বলছে। সে বেশ নির্বিকার ভঙ্গিতে বলল, ঠিক আছে, তাহলে সারাদিন ওখানেই রোদে থাকো, আমি চললাম। অজান আর এক মুহূর্ত দাঁড়ালো। সে কাভার থেকে নিজের পোশাক বের করে বাথরুমের দিকে পা বাড়ালো, যার সময় ইচ্ছে করে স্লাইডিং ডোরের পর্দার হুকটা টেনে দিয়ে গেল, যাতে পূর্ণতা ভেতরে কোনো গতিবিধি টের না পায়। বাড়ি তখন রোদের তেজ বাড়তে শুরু করছে। পূর্ণতার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে লাগলো। সে ভাবলো, অজান হয়তো একটু পর চলে আসবে। কিন্তু মিনিট 10 পার হয়ে গেল, স্লাইডিং ডোরের অবশ্য কোনো সারা শব্দ নেই। কাচের ওপারে ভারী পর্দাটা ঝুলে থাকায় ভেতরে কিছুই দেখা যাচ্ছে না। পূর্ণতা গাল ফুলে তাকিয়ে রইল। রোদ বাড়ছে, অথচ লোকটা একটু নরম হচ্ছে না। মনে সে নিজেকেই বকতে লাগলো, কেন যে খামোখা সিংহকে খেপাতে গেল। পূর্ণতা গিয়ে দোলনায় বসে, দোলনায় ধীর লয়ে দুল তুলতে মনে মনে বলতে লাগলো, আজ তো একটা রোবট, একটা মেয়েকে এভাবে রোদে ফেলে নিজে দিব্যি এসির নিচে আরামে আছে। রোদের প্রখরতায় চারপাশটা ঝিমঝিম করছে। দোলনায় অস্থিরভাবে দুলতে লাগলো পূর্ণতা। এবার কতক্ষণ? মনের ভেতর একরাশ বিরক্তি আর চোখের কোণে সামান্য জল চিকচিক করে উঠল। এবার কতক্ষণ কেটে গেল পূর্ণতা জানে না। ক্লান্তিতে তার শরীরটা কেমন নেলিয়ে আসছে। অভিমানের পাহাড়টা ক্রমশ আরো উঁচু হচ্ছে ওয়াজানের ওপর। কিছুক্ষণ হঠাৎ পর্দার ওপাশ থেকে নয়, বরং পাশের অন্য ডোর খোলার শব্দ শুনে পূর্ণতা চমকে উঠল। সে ভেবেচাকে খেয়ে দোলনা থেকে সোজা হয়ে দাঁড়ায়। অজান অতি নির্বিকার ভঙ্গিতে ব্যালকনিতে পা রাখে। তার পরনে এখন অন্য একটা শার্ট, চুলগুলো পরিপাটি। কোনো বিধ্বস্ত চেহারার দিকে তাকিয়ে ঠোঁটের কোনো বাঁকা হাসি ফুটে বলল, হাই খালিদ, শেষমেশ একটা বলদ মেয়েকে বিয়ে করলাম। পূর্ণতা বরাবর চোখ করে অজানের দিকে তাকালো, আর একবার বন্ধ থাকা সেই ডোরটার দিকে। নিজের বোকামিটা এবার সে হাড়ের টের পাচ্ছে। এই বড় ব্যালকনিতে যে ঢোকার জন্য দুটো ডোর আছে, রোদের তাপে আর উত্তেজনায় সেই সহজ কথাটাই ওর মাথায় আসেনি। তবুও গাল ফুলিয়ে পাল্টা জবাব দিল, আমি মোটেও এমন না, আপনি সবসময় বেশি বোঝেন। নিজের বুদ্ধির দৌড় তো দেখলেই। পাশের দরজাটার লক তো খোলাই ছিল। একে বোকামি ছাড়া আর কি বা বলা যায়? পূর্ণতা এবার গাল ফুলে জেদ ধরল। অপমানে তার গাল দুটো লাল হয়ে উঠেছে। সে পাল্টে জবাব দিল, আমি মোটেও বোকা নই, আমি জাস্ট খেয়াল করিনি। আর আপনি তো কম যান না। জানতেন যখন তখন একবার বললেই পারতেন। আপনি আসলে আমাকে কষ্ট দিয়ে মজা পাচ্ছিলেন, তাই না? বেশ ভালোই মজা পেয়েছি। তবে এটা ছিল তোমার বোকামির পরীক্ষা, আর তাতে তুমি লেটার মার্কস নিয়ে পাশ করেছো, সবাইকে জানাবে। তারপর আবার বলল, পাশের মিষ্টি আনবো কি? পূর্ণতার ইচ্ছে করছিল একটা বালিশ ছুঁড়ে মারতে। লোকটা ওকে নিয়ে মজা করছে। সে মুখ ঘুরিয়ে নিয়ে গজগজ করতে করতে বলল, বেশি বাড়াবাড়ি করছেন। আমাকে আপনি পছন্দ করেন না, তাহলে এত কথা বলছেন কেন? যান না নিজের কাজে। অজান যায় না, বরং এগিয়ে এসে। পূর্ণতা এবার সত্যি ভয় পায়, গলা শুকিয়ে যায়। তবু জেদি স্বরে বলে, কিছু করবেন না বলছিলেন, বেরিয়ে আসলে ভেবে দেখতাম। অজান একেবারে সামনে এসে দাঁড়ায়। দুজনের মাঝে খুব বেশি দূরত্ব নেই। কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকে পূর্ণতার চোখে। তারপর হঠাৎই হাত বাড়িয়ে দেয়। পূর্ণতা চোখ বন্ধ করে ফেলে। সে যে কোনো শাস্তির জন্য প্রস্তুত। স্পষ্টভাবে তার সামনের চুলগুলো কানে গুঁজে দিচ্ছে। চমকে চোখ খুলে ফেলে পূর্ণতা।